ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার গর্ব, কলকাতার তাজমহল, বাঙালির আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই সৌধ 2021 সালে 100 বছর পূর্ণ করল। সেই 1921 সালে সর্বসাধারণের জন্য এই সৌধের দ্বার উন্মোচন হয়েছিল। তারপর থেকে কলকাতার ফুসফুস সবুজ ময়দানের দক্ষিণ প্রান্তে গড়ে ওঠা এই ইমারত বহু ইতিহাসের সাক্ষী। আজ আমরা চলেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে। এই মেমোরিয়ালের মিউজিয়াম দেখব আর লাইট অ্যান্ড সাউন্ড শো দেখব। হাওড়া স্টেশন থেকে ধর্মতলা, পার্ক স্ট্রিট, এক্সাইড, হাজরা, কৈলানগামী বাসে মাত্র আধ ঘন্টায় এখানে আসা যায়। এছাড়া কলকাতার যে কোনো স্থান থেকে ট্যাক্সি, উবের, ওলা করেও আসা যায়। আমরা এখানে আমাদের গাড়ি করে এসেছিলাম। ভিক্টোরিয়া মেমোরিয়ালে 3 ধরনের টিকিট পাওয়া যায়। শুধু গার্ডেন ভ্রমণের জন্য 20 টাকা, আর গার্ডেন সহ সৌধের অভ্যন্তরে মিউজিয়াম ভ্রমণের জন্য 30 টাকা, আর লাইট অ্যান্ড সাউন্ড শো এর জন্য মূল্য হচ্ছে টিকিটের 100 টাকা। বিদেশিদের জন্য টিকিট মূল্য 500 টাকা। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সৌধের অভ্যন্তরে যাওয়া যায়, আর সৌধ সংলগ্ন উদ্যান খোলা থাকে সকাল 10টা থেকে 6:30 পর্যন্ত। লাইট অ্যান্ড সাউন্ড সহ ওয়াটার শো সন্ধেবেলায়, শীতকালে 6:30 থেকে, আর গ্রীষ্মকালে 7টা থেকে শুরু হয়। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়েছিল এই বিশাল সৌধ। 1901 সালের 6ই ফেব্রুয়ারি ব্রিটিশ তথা ভারত সম্রাজ্ঞী রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর কলকাতার টাউন হলে আয়োজন করা হয়েছিল এক স্মরণ সভার, আর সেখানেই তার স্মৃতিতে একটি বিশাল ইমারত নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয় তৎকালীন বড়লাট লর্ড কার্জনের উদ্যোগে। ইতিহাস সচেতন ব্যক্তিরূপে প্রসিদ্ধ কার্জন সাহেব চেয়েছিলেন তৎকালীন ভারতের রাজধানী কলকাতায় ব্রিটিশদের নির্মিত কোনো স্থাপত্যর নির্মাণ হোক, এবং এই ইমারতকে এ স্ট্যান্ডিং রেকর্ড অফ আওয়ার ওয়ান্ডারফুল হিস্টোরি হিসাবে মর্যাদা দিতে। কিন্তু এত বড় ইমারত নির্মাণের জন্য যেমন অর্থের প্রয়োজন ছিল, সেই সঙ্গে প্রয়োজন ছিল অতি দক্ষ প্রযুক্তিবিদেরও। প্রাথমিকভাবে স্থাপত্যটি নির্মাণ করার জন্য 64 একর জমি বরাদ্দ করা হয়। ময়দান সংলগ্ন অঞ্চলের জমি চিহ্নিত করা হয়েছিল। প্রায় 1,05,00,000 টাকা বরাদ্দ করা হয়। এই বিপুল পরিমাণ অর্থের জন্য বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সাহায্য নেওয়া হয়েছিল। প্রায় প্রত্যেকেই এই আবেদনে সাড়া দিয়েছিলেন এবং অর্থ সংগ্রহ করতে কোনো সমস্যা হয়নি। স্থাপত্যটির নকশা প্রস্তুত করেছিলেন বিখ্যাত ব্রিটিশ স্থপতি স্যার উইলিয়াম এমারসন, এবং 1902 সাল নাগাদ পরিকল্পনাটি অঙ্কনের ভার দেওয়া হয় ভিনসেন্ট নামে এক শিল্পীকে। নির্মাণের বরাত পেয়েছিল মার্টিন অ্যান্ড কোম্পানি। প্রায় 103 মিটার লম্বা, 70 মিটার চওড়া এবং 56 মিটার উচ্চতা বিশিষ্ট এই স্থাপত্য। তাজমহল নির্মাণে যেমন সাদা মার্বেল পাথরের ব্যবহার করা হয়েছিল, এখানেও সেই সাদা মার্বেল পাথরের ব্যবহার করা হয়েছিল। এই পাথর নিয়ে আসা হয় বর্তমানে পাকিস্তানের অন্তর্গত মারকান অঞ্চল থেকে।
যেহেতু কার্জন সাহেবের কাছে তাজমহল অত্যন্ত আকর্ষণীয় ছিল, সেই কারণে তিনি ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণের ক্ষেত্রে কোনো খুঁত রাখতে চাননি। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল স্থাপত্যটি নির্মিত হবে রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে এবং অন্যদিকে এটি একটি সংগ্রহশালারও কাজ করবে। সালটা 1906, জানুয়ারি মাস। কলকাতায় এলেন প্রিন্স অফ ওয়েলস পঞ্চম জর্জ। তাকে দিয়েই সেরে নেওয়া হলো শিলান্যাস। এরপর কেটে যায় প্রায় 15 বছর। 1921 সালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের দরজা। আপামর কলকাতাবাসী সাক্ষী রইলেন এক নতুন স্থাপত্যের, যা মুগ্ধ করল বাঙালিদের। দেশ বিদেশ থেকে ছুটে এলেন পর্যটকরা। নির্মাণের প্রায় 1 শতক পরেও একইভাবে দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষের কৌতূহলের কেন্দ্রে ভিক্টোরিয়া মেমোরিয়াল। সন্ধ্যের পর আলোর রোশনাইতে ভরে যায় ভিক্টোরিয়া। মনে হয় যেন এক রূপকথার স্থাপত্য। ব্রিটিশ ও মোগল স্থাপত্যের মিশ্রণে নির্মিত এই রীতিকে ইন্দো সারাসেনিক রিভাইভাল স্থাপত্য বলে থাকেন অনেক বিশেষজ্ঞ। প্রথম স্থপতি উইলিয়াম এমারসন সৌধ নির্মাণের সময় এতে মিশিয়ে দিয়েছিলেন ভেনিসীয়, মিশরীয় এবং দক্ষিণ ভারতীয় স্থাপত্য রীতিকে। সেদিক থেকে দেখলে এমন বৈচিত্র্যময় স্থাপত্য নিদর্শন ভারতে অদ্বিতীয়। সৌধের কেন্দ্রে রয়েছে একটি ডোম। তার চূড়ায় অবস্থান করে একটি কালো পরী। তার পোশাকি নাম অ্যাঞ্জেল অফ ভিক্টরি, অর্থাৎ বিজয়ের দেবদূত। হাতে ট্রাম্পেট সমেত সেই পরী ব্রোঞ্জ নির্মিত। সে শুধু এই সৌধের শোভাই বাড়ায় না, সেই সঙ্গে সে নাকি সৌধকে বাজ পড়া থেকেও বাঁচায়। ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধু কলকাতাতেই নেই, লন্ডনে ব্যাকিংহাম প্যালেসের সামনেও রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তবে সেটি সৌধ নয়, স্তম্ভ। তার শীর্ষে রয়েছে একটি পরী, তার রং সেখানে উজ্জ্বল সোনালী। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের কালো পরীটি হাওয়ার অভিমুখ অনুযায়ী ঘুরে যায়, কারণ তার তলায় রয়েছে বল বিয়ারিং এবং পারদ। তবে দুবার সে ঘোরা বন্ধ করে দিয়েছিল, 1978 এবং 1992-এ। মেরামতির পরে বিজয়ের পরী আবার ঘুরে দেখে তার শহরকে। কেন্দ্রীয় ডোম বা চূড়াকে ঘিরে রয়েছে 7টি প্রতীকী মূর্তি। এগুলি যথাক্রমে শিল্প, স্থাপত্য, দাক্ষিণ্য, ন্যায় বিচার, মাতৃত্ব, বিদ্যা ও প্রজ্ঞার অনুষঙ্গবাহী। 64 একর জমি নিয়ে তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগান। বাগানের প্রধান প্রবেশদ্বারের সামনেই রয়েছে রানী ভিক্টোরিয়ার মূর্তি। এছাড়াও বাগান জুড়ে রয়েছে বেশ কিছু ব্রিটিশ রাজপুরুষের মূর্তিও। বাগানের অন্য একটি দরজা দিয়ে প্রবেশ করলে নজর কাড়বে এক অপূর্ব তোরণ। তার শীর্ষে ধাতু নির্মিত এক অশ্বারোহী মূর্তি। এই তোরণ 7ম এডওয়ার্ডের স্মৃতিতে নির্মিত। ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানে ব্রিটিশ প্রভুশক্তির প্রতিভূ পুরুষদের সঙ্গে স্থান পেয়েছেন এক বাঙালি ব্যক্তিত্ব। তিনি স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়, প্রখ্যাত উদ্যোগপতি। উত্তর দিকে অবস্থিত আরেকটি আকর্ষণীয় ভাস্কর্য হলো সিংহ মস্তক মূর্তি। এই মূর্তিটি থেকে জলের 4টি ধারা 4টি পথে প্রবাহমান, যা ভারতের 4 প্রধান নদী সিন্ধু, গঙ্গা, যমুনা ও কৃষ্ণার প্রতীক। আগাগোড়া শ্বেত পাথরের তৈরি ইংল্যান্ডেশ্বরী মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা, জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। পশ্চিমের নামজাদা চিত্রশিল্পীদের ছবি স্থান পেয়েছে এই সংগ্রহালয়ে 1 শতক ধরে, যা দর্শকদের মুগ্ধ করে আসছে। এই তালিকায় কে নেই? টিলি কেটল, জোহান জোফানি, উইলিয়াম হজ, এমিলি এডেন থেকে অবনীন্দ্রনাথ ঠাকুর, গগেন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, নন্দলাল বসু প্রমুখের আঁকা চিত্র এখানে স্থান পেয়েছে। অসংখ্য পাণ্ডুলিপির উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরনো কলকাতার দুষ্প্রাপ্য ছবির বিপুল সম্ভার রয়েছে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তাছাড়া বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র, কামান প্রভৃতির দেখা পাওয়া যায় এখানে। বর্তমানে বাংলার তথা সমগ্র ভারতের গর্ব, সকলের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুর বহু মূল্যবান ছবি, চিঠিপত্র, নেতাজি সম্পর্কে প্রকাশিত তৎকালীন সংবাদপত্রের অংশ, নেতাজির ব্যবহৃত পোশাক, চশমা, টুপি, চুরুট ইত্যাদি জিনিসপত্র
নেতাজির আজাদ হিন্দ ফৌজের সম্পর্কে বিভিন্ন তথ্য, পুস্তিকা, নেতাজির ব্যবহৃত অস্ত্রশস্ত্র ইত্যাদি এই সংগ্রহশালায় সংরক্ষণ করে রাখা হয়েছে। এবার আসি লাইট অ্যান্ড সাউন্ড শো এর কথায়। আমাদের কল্লোলিনী কলকাতার ঐতিহ্য ও কাহিনী নিয়ে এই শো। বাঙালির গর্বের শহর কলকাতা ও তার বীর ও কৃতী সন্তানদের কৃতিত্বের কাহিনী যখন এই সৌধের ক্যানভাসে নানা রঙের খেলায় আর সুন্দর ভাষ্যে ফুটে ওঠে, বাঙালি হিসেবে আমাদেরও গর্ব হয়। গায়ে কাঁটা দেওয়ার মতো এই রোমহর্ষক অনুষ্ঠান ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্থাপত্য ভাস্কর্য ও অন্দরমহলের নেতাজির স্মৃতিতে তৈরি মিউজিয়ামের মতোই চিত্তাকর্ষক। ভিক্টোরিয়ার লাইট অ্যান্ড সাউন্ড শো ছুটির দিনগুলো বাদে প্রতি মঙ্গল থেকে রবিবার সন্ধ্যা 6:45 থেকে শুরু হয়। সন্ধে 5:30 থেকে গেট নম্বর 3, যেটি মোহরকুঞ্জের কাছে রয়েছে, সেখানকার টিকিট কাউন্টার থেকে এই শো এর টিকিট পাওয়া যায়। টিকিটের মূল্য 100 টাকা। তারপর লাইন দিতে হয় প্রবেশের জন্য। 6:15-20 নাগাদ ভিক্টোরিয়া মেমোরিয়ালে 3 নম্বর গেট খুলে দেওয়া হয় শো দেখার জন্য। 3 বছর পর্যন্ত শিশুদের টিকিট লাগে না, কিন্তু আলাদা আসন নেই। মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার বাংলা, বৃহস্পতিবার এবং শনিবার হিন্দি, বুধবার ইংরাজিতে শো হয়। এই শো এর কিছু অংশ এবার আপনাদের সামনে তুলে ধরলাম। তবে ভিডিওতে দেখার চেয়ে এই শো নিজের চোখে দেখার একটা আলাদাই অনুভূতি। তাই সকল দর্শক বন্ধুকে অনুরোধ করব, আপনারা পারলে একটিবার এই শোটি দেখে আসুন। কথা দিলাম নিরাশ হবেন না। আর কি বলবে না, যদিও মেয়েটা ভালোই চেনা, তবু নিজেও ঘুরতে এলাম, দুজন মিলে টিম। আপনারা এখন যেখানে বসে আছেন, এক সময় সেখানে ঘোরাফেরা করত। কোথায় জুরাসিক পার্ক আর কোথায় পার্ক স্ট্রিট। এখান থেকে শুরু করলে ও মোবাইল ফোনে আসতে আসতে 52 এপিসোড লেগে যাবে। তার চেয়ে একটা চেনা জানা ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে শুরু করো। তাহলে এটা দিয়ে করি। একটা গাড়ি সা করে বেরিয়ে এলো 38-2 এলগিন রোডের বাড়ি থেকে 1941 সালের 16ই জানুয়ারি রাত্রে, এবং সোজা ঢুকে পড়ল বাঙালি রাস্তার ভেতর। না 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 না, নেতাজি সুভাষচন্দ্র বসু তার আগেই কলকাতার আত্মায় ছিলেন। উনি তো 1930-এ কলকাতার মেয়র হয়েছিলেন। কংগ্রেসের প্রেসিডেন্ট হয়ে তিনি ভারতের আত্মায়। তবে ব্রিটিশদের চোখে এক মন ধুলো দিয়ে ওই মহা নিষ্ক্রমণ, 3-4 রকম ছদ্মবেশ, একেবারে থ্রিলার। তার উপরে আক্ষরিক অর্থেই তিনি মৃত্যুহীন। এরকম সুপার হিরো কলকাতা আর পায়নি। আচ্ছা, কলকাতার সবচেয়ে বড় ভিলেন কি? আমি একজনের কথা বলবো যার কোনো নামই নেই। নামই নেই মানে? 1989 সালে 6 মাস ধরে রাত্রে রাস্তায় শুয়ে থাকা 13 জন গৃহহীন মানুষকে পাথর দিয়ে খুন করে কেউ একজন। মিডিয়া তার নাম দেয় স্টোন ম্যান। এত মরবিড জিনিস দিয়ে ইতিহাস শুরু হবে? আমার মনে হয় সেরা ভিলেন হলেন অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন কেন? বারে, তিনি কলকাতায় চাকরি করলেন, নাটক করলেন, আর সিনেমাটা কিনা মুম্বাইতে গিয়ে করতে হলো। কি হতো বাংলা সিনেমার নায়ক হলে? সে তো ক্লিফ রিচার্ড ছোটবেলায় কলকাতায় ছিলেন, মানে হাওড়ায়, কিন্তু সে তো একই হলো। অত বড় একটা গায়ক এখানে তাকিয়ে হয়তো সুমন চ্যাটার্জির মতো জীবন বুকিং শুরু করে দিলেন।
আর পেলে পেলে কলকাতায় ছিলেন না, কিংবা লিওনেল মেসি। এই, ফুটবল নিয়ে আর কি মারবে না বলে দিলাম। 1911 সাল আইএফএ শিল্ডের ফাইনালে 2-1 গোলে মোহনবাগান হারিয়ে দিল সাহেবটি ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে। ভাবা যায়, পরাধীন দেশে ইংরেজ টিমকে হারাচ্ছে একটা দল যার সকলে ভারতীয়। কলকাতার ইতিহাসে জল করছে সেই দিনটা। ওই সালেই কিন্তু ভারতের রাজধানী সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে। তার আগে 139 বছর ধরে আমি ছিলাম রাজধানী। ব্রিটিশ ভারতের মোস্ট ইম্পর্টেন্ট শহর। আরে তাতে লজ্জার কি, এটা গর্বের ব্যাপার। কলকাতায় তখন স্বাধীনতা আন্দোলনের এমন ঝাঁজ ব্রিটিশরা সইতে পারছিল না, তাই 1905-এ ঠিক করলো বাংলাকে দুভাগ করে দেওয়া হোক। লর্ড কার্জন একটা চিঠিতে লিখছেন, কলকাতাকে সফল চক্রান্তের সিংহাসন থেকে সরাতেই হবে। আরে সুরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বে এখানেই তো তৈরি হয়েছিল জাতীয়তাবাদী ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, তারপরে এখানেই হয়েছিল অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স, আর সেই থেকেই তো কংগ্রেস। সাথে কি ব্রিটিশরা সুরেন্দ্রনাথকে বলতো সারেন্ডার নট? বঙ্গভঙ্গ তো করেই উঠতে পারলো না সাহেবরা প্রতিবাদের জন্য। হ্যাঁ, আর বছর 6 পরে রেগে মেগে রাজধানীটাই বদলে দিল। এতেই তো প্রমাণিত হয় তুমি একটা সাংঘাতিক জাগ্রত শহর, প্রতিবাদের শহর, যাকে কিনা ব্যঙ্গ করে একদিন বলা হবে মিছিল নগরী, এমনকি মুমূর্ষ নগরী। আচ্ছা মুশকিল হলো, তোমাকে তো লোকে সিটি অফ জয়ও বলে। ব্রিটিশদের সময় তোমাকে বলা হতো দ্য সেকেন্ড সিটি অফ ব্রিটিশ এম্পায়ার, মানে লন্ডনের পরেই। সে তো পয়সার জন্যে। এখান থেকে ব্রিটিশদের কি মুনাফা, রাজস্ব আদায়, পাট বিক্রি, কোটি কোটি টাকা। কি মুশকিল, কলকাতার নিন্দে করলে খেপে উঠবে, আর কলকাতার প্রশংসা করলে নিজে নিন্দে করতে শুরু করবে, মানে তর্ক লাগাও, তাই না? সে তর্কাতর্কি আমার রক্তে। ভারতে সেন্সরশিপের প্রথম আইন তৈরি হয়েছিল কেন জানো? 1872-এ গিরিশ ঘোষ যখন এই শহরেই তৈরি করলেন ন্যাশনাল থিয়েটার। প্রথম নাটকটাই হলো দীনবন্ধু মিত্রের নীল দর্পণ। বছর 3 বাদে যখন এই দল সারা ভারত ট্যুর করছে, লখনৌতে নাটকটা হচ্ছে। যে সিনটায় ভারতীয় রায়ত এসে অত্যাচারী নীলকর সাহেবকে মারছে, তা দেখে দর্শকের মধ্যে থাকা ব্রিটিশ সৈন্যরা স্টেজে উঠে সব লন্ডভন্ড করে দিল। তারপরের বছর প্রিন্স অফ ওয়েলস কলকাতায় এসেছিলেন, তাকে অভ্যর্থনা করা নিয়ে ব্যঙ্গ নাটক। আবার অত্যাচারী পুলিশ কমিশনারকে নিয়ে স্যাটায়ার। ব্যাস, ড্রামাটিক পারফরম্যান্স অ্যাক্ট, সেন্সরের খাড়া। শোনো শোনো, যার সেন্স বেশি তার পেছনে সেন্সর লাগবেই। এটা ভালো বলেছ। 1870-এ যখন জেমস হেকি এখান থেকে প্রকাশ করলেন ভারতের প্রথম খবরের কাগজ দ্য বেঙ্গল গেজেট, সেখানে তিনি লর্ড হেস্টিংসের স্ত্রী লেডি হেস্টিংসের কাজকর্ম নিয়ে অব্দি সাংঘাতিক নিন্দেবন্ধ করে লেখা লিখতেন। আর এখনো লিটল ম্যাগাজিনেরা সমস্ত এস্টাবলিশমেন্টকে নিয়ে সেইভাবেই সমালোচনা করে। সারাদিন প্রতিবাদ, রাগ, অথরিটিকে ব্যঙ্গ, এগুলো পেটে গজগজ করে বলে কলকাতার লোকের লিভার খারাপ। মোটেই নয়, সব লিভার খারাপ নয়। এই হাওড়া ব্রিজ, সেটা তো ক্যান্টিলিভার, 1943 থেকে দাঁড়িয়ে আছে। তা বটে, রোজ লাখ লাখ গাড়ি ঘোড়া, মানুষ, কত কিছুই যাচ্ছে, অথচ এতটুকু টস খায় না। এদিকে নাকি গোটা ব্রিজে একটা স্ক্রু নেই। ওই জন্যই যাদের মাথার স্ক্রু ঢিলে তারা প্রায় হাওড়া ব্রিজের মাথায় চড়ে বসে। ওখান থেকে ভিউটা ইমাজিন করতে পারছো? আরে বাবা, আমি পারবো না। বছরের পর বছর ভিক্টোরিয়া মেমোরিয়ালের টঙে ডানা মেলে ঠাঁই দাঁড়িয়ে কলকাতার মানুষের প্রেম দেখেছি, খুনসুটি দেখেছি। এদিকে তাকালে একাডেমি অফ ফাইন আর্টসের এক্সপেরিমেন্টাল পেন্টিং, ওদিকে তাকালে রেস কোর্সের ঘর তৈরি টাকা ওড়ানো, আবার অন্যদিকে
ক্লাবে ক্লাবে কোট প্যান্ট পরা কলকাতায় বাবুদের ইংরেজি আনা। ভিউজ আর নিউজ শেখাচ্ছ আমাকে? তোর নারী নক্ষত্র চিনি, বুঝলে? শুধু চেনো না, ছোঁয়াচ লেগে তুমি আমারই মতো। কখনো হাওয়া দিলে বাই বাই করে ঘোরো, আর কখনো গাঁটের ব্যথায় ঘুরতেই ভুলে যাও। এই বাড়ি কখনো তাজমহলের টুকলি বলে ধুয়ো খায়, কখনো আবার কত হাসির তো কিছু নেই। তোমার মুখে তো কঙ্কালির পোঁছ নেই বাবু। ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন তোমার রাস্তায় শুয়ে খিদের জ্বালায় শয় শয় লোক মরেছে, আর অন্য লোকেরা তাদের দিয়ে নির্দ্বিধায় অফিস করেছে, আড্ডা মারতে গেছে। ফ্যান দাও, ফ্যান দাও চিৎকার চাপা দিতে দরজা জানলা বন্ধ করে গ্রামাফোনের গান শুনেছে। তখন কোথায় ছিল তোমার প্রতিবাদী ফটর ফটর? দেখো, যা করার অনেকটাই করা হয়নি, কিন্তু পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খোলা হয়েছিল, সে তো ঠিক। আর দুর্ভিক্ষটা সরকার, রাজনীতিবিদ, আমলাদেরও তৈরি। স্বয়ং উইনস্টন চার্চিল সে দায় এড়াতে পারেন না অতগুলো লোকের মৃত্যুর, যাদের সম্পর্কে তিনি বলেছিলেন, এমনি না খেতে পাওয়া বাঙালিরা আরেকটু না খেতে পেলে বিরাট ক্ষতি নেই। সেটাও মনে রেখো। এও মনে রেখো, বিজন ভট্টাচার্যের অসামান্য নবান্ন নাটক অভিনীত হয়েছিল এই দুর্ভিক্ষ নিয়েই, এই শহরে। তা অবশ্য ঠিক। 1942-এ তৈরি হওয়া আইপিটি, ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন, ছিল বামপন্থী শিল্পীদের সংগঠন, যা থেকে কলকাতায় পথমণিমুক্ত জন্ম হয়েছে তার ইয়ত্তায়। এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতে নানান হবে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে। আরে শুধু নবান্ন কেন, আরো অনেক অবিস্মরণীয় গান, নাটক, সিনেমা জন্মেছে এখান থেকে। আইপিটিআরই তো ঝলমলে হিরে। উৎপল দত্ত, সুচিত্রা মিত্র, জ্যোতিরিন্দ্র মৈত্র, দেবব্রত বিশ্বাস, সলিল চৌধুরী, তৃপ্তি মিত্র, ঋত্বিক ঘটক এবং এরই ভাবশিষ্য মৃণাল সেন। শিল্পকে সমাজ বদলের অস্ত্র হিসাবে ব্যবহার করব, আর তা অতুলনীয় উৎকর্ষ আবেগ দিয়ে জাগিয়ে তুলবে হাজার হাজার মানুষকে। এই জাদু বিপ্লবের রথ হৈ হৈ করে চলেছিল অনেক দূর। 43-এর দুর্ভিক্ষের প্রায় 170 বছর আগে, তখনও তুমি জন্মাওনি। যখন 76-এর মন্বন্তর এসেছিল, সেও তো মানুষেরই তৈরি দুর্ভিক্ষ, ব্রিটিশদের তৈরি দুর্ভিক্ষ। তারা মানুষকে হিংস্রভাবে নিংড়ে খাজনা নিচ্ছিল, ধান জমিতে আফিম আর নীল চাষ করছিল। তখনও পড়ে পড়ে আমার বুকে মরেছে লাখ লাখ অসহায় মানুষ। কি করব, চুপচাপ চেয়ে থেকেছি। তখন যদি একটা আইপিটিএ থাকতো। তোমার ইতিহাস তো জেগে থাকার ইতিহাস, ঘুমিয়ে থাকার ইতিহাস। 19 শতকে বাবুরা যখন কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে বেড়ালের বিয়ে দিচ্ছিল, যখন গোলাপ জলে জল শৌচ চলছিল, তখন তুমি কেমন ছিলে বাবু? আধা ঘুমন্ত ঢুলছিলে। আমারে ফ্রড করে প্রাণ কৃষ্ণ কোথায় গেলি? আমারে ফ্রড করে প্রাণ কৃষ্ণ কোথায় গেলি? আই এম সরি, ভেরি সরি, আই এম সরি, ভেরি সরি। আমার গোল্ডেন বডি হলো কালি, আমারে ফ্রড করে, আমারে ফ্রড করে। আমার দারুণ মজা লাগছিল। যে চপচপে তেল মেখে 4 ঘোড়ার গাড়ি চড়ে চান করতে যায়, তার একটা বেপরোয়া গ্ল্যামার আছে, এটা মানবে তো? আর দেখো, বাবুদের ওই বাড়াবাড়ি না থাকলে বাইজি নাচের সমজদারিও থাকতো না। তাদের টাকায় ঢালাও স্কুল কলেজের পত্তনও হতো না। আর আমার সবচেয়ে আলো ভর্তি পার্বণ দুর্গা পুজোটাই হতো না। দুর্গা পুজোটাই হতো না? ওমা,
কেন? আরে শোভাবাজারের বাবু নবকৃষ্ণ দেব মাদ্রাসা তৈরির জন্য প্রচুর টাকা দিয়েছেন, রাস্তা তৈরি করে দিয়েছেন, সারা দেশ থেকে গায়ক বাজনদার এনে বিশাল সঙ্গীত সম্মেলন করেছেন। আবার পলাশির যুদ্ধের সময় তিনি সিরাজের বিরুদ্ধে চক্রান্তে শুধু সামিলই ছিলেন তাই না, যুদ্ধ জয় উপলক্ষে বিরাট দুর্গাপুজো করেছিলেন। সেটাই তো দুর্গাপুজোকে একটা বড় পার্বণ হিসেবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করলো। এ তো ভারী গোলমেলে ব্যাপার। যে লোক বাংলাকে ইংরেজের হাতে তুলে দিল, সেই লোকই আবার দুর্গাপুজো চালু করলো। একদম। বাংলা ইংরেজদের হাতে কিন্তু যেত না যদি সিরাজউদ্দৌলা 1756 বিশাল বাহিনী নিয়ে আমায় আক্রমণ না করতেন। উনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাদের গুড়িয়ে না দিলে ইংরেজরা চট করে একজন নবাবের বিরুদ্ধে ওভাবে যুদ্ধে নামতো না। যুদ্ধে নাম তো ঠিকই, শুধু প্রপার নাউন গুলো বদলে যেত। ওরা দখল না নিয়ে ছাড়ার জাত নয়। ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্ট জব চার্নক প্রচন্ড বৃষ্টি বাদলার মধ্যে নৌকো ভেড়ালেন 1690-এর 24শে আগস্ট। ব্যাস, চাকা গড়াতে শুরু করলো। তোমার ইতিহাসেরও শুরু। ভুল ভুল ভুল, তোমার কথাটা সম্পূর্ণ ভুল। চাণক আসার অনেক আগেই কবিকঙ্কর মুকুন্দরাম আমার কথা লিখে গেছেন। তারও আগে 1495-এ বিপ্রদাস পিপিলাইয়ের মনসামঙ্গল কাব্যেও আমি আছি। শ্রাবণ রায়চৌধুরীদের পরিবার ব্রিটিশরা আসার অনেক আগে থেকেই কলকাতার জমিদার ছিলেন, তাই ইতিহাসটা ওখান থেকে শুরু নয়। আর 2 নম্বর ভুল হচ্ছে, চাণক এসে যে চাকাটা খারাপ রাস্তায় গড়ালো তাও কিন্তু নিশ্চিত নয়। রামমোহন রায় সতীদাহ বন্ধ করলেন ঠিকই, কিন্তু অত বড় কাজটা কি করতে পারতেন যদি লর্ড বেন্টিঙ্ক না সাহায্য করতেন? মাইকেল মধুসূদন দত্ত কি বাংলা কাব্যের বাঁক বদল ঘটাতে পারতেন যদি মিল্টনের প্রভাব না পড়তো? আর বঙ্কিমচন্দ্র, উনি কি বাংলায় প্রথম উপন্যাস লিখতে পারতেন যদি ওয়াল্টার স্কট না পড়া থাকতো? সবশেষে বলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি বিধবা বিবাহ চালু করতে পারতেন যদি ব্রিটিশরা পাশে না দাঁড়াতো? কি হাবি যাবি বকছো? মনে রেখো, শহীদ ক্ষুদিরাম বসুর মরদেহ তোমার রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় হাজার হাজার লোক ফুল ছুঁড়েছে। তোমার রাইটার্স বিল্ডিং এ অত্যাচারী ব্রিটিশকে গুলি করার পর আত্মঘাতী হয়েছেন বিনয়, বাদল, দীনেশ। তোমার এক বিখ্যাত ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস, যার কাপড় কেচে আসতো প্যারিস থেকে, নিজের সব ইউরোপীয় পোশাক পুড়িয়ে দিয়ে খাদি ধারণ করেছিলেন। আর তিনি আলিপুর বোমা মামলায় যাকে ছাড়িয়ে এনেছিলেন, সেই অরবিন্দ ঘোষ তো ছিলেন পোয়েট অফ পেট্রিয়টিজম। আরে বাবা, তুমি বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির শহর। ভারতবাসী আমি হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। যে মনুমেন্টকে 1828-এ তৈরি করা হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুটো যুদ্ধ জয়ের জন্য, কমান্ডার ডেভিড অক্টলনির স্মরণে 1969 কিনা তার নাম বদলে করে দেওয়া হলো শহীদ মিনার। উৎসর্গ করা হলো ভারতের স্বাধীনতার যুদ্ধে শহীদদের উদ্দেশ্যে। তবে অত রাগের কিছু নেই, আমি শুধু ভাবছিলাম কি হলে কি হতো। ভাবো ভাবো, বাবা প্র্যাকটিস করো। এটাও ভাবো, কলকাতায় যদি বাঘ সিংহ ঘুরে বেড়াতো তাহলে কি কি হতো? আরে কলকাতার বাঘ তো বিখ্যাত, বাংলার বাঘ তো কলকাতাতেই থাকতেন। 1857 সালে হওয়া কলকাতা বিশ্ববিদ্যালয়কে
বছর 50 পরে দায়িত্ব নিয়ে একেবারে নতুন রূপ দিয়েছিলেন এই বাঘ, আশুতোষ মুখোপাধ্যায়। আর সিংহ? হ্যাঁ, সিংহ তো ছিল, কালী প্রসন্ন সিংহ, যিনি এক হাতে অনুবাদ করেছেন মহাভারত আর অন্য হাতে আমায় নিয়ে লিখেছেন হুতম পেঁচার নকশা। আচ্ছা, বাঘ সিংহ তো বুঝলাম, আর গন্ডার? হ্যাঁ, গন্ডারও আছে। গন্ডার হচ্ছে তারা যাদের চামড়া ভেদ করে কলকাতার অবিশ্বাস্য মনীষীদের কথাগুলো ঢোকেইনি। রামমোহন রায় তাদের কাছে পাটকেল খেয়েছেন, আর বিদ্যাসাগরকে নিয়ে তো ব্যঙ্গ করে গান বেঁধে ঘুরে ঘুরেও গিয়েছেন তারা। এগুলো বরং প্রমাণ করে ওরা সময়ের চেয়ে কত এগিয়ে ছিলেন। বিবেকানন্দকে শুনতে হয়েছে তিনি নাকি সন্ন্যাসী নন, লেচ্ছ দেশে যান, মাংস খান, অথচ তিনি শিকাগোয় গিয়ে ভারতের জয়ধ্বজা উড়িয়ে এলেন অসামান্য বক্তৃতায়। তার গুরু রামকৃষ্ণকে শুনতে হয়েছে তিনি নিরক্ষর, আর তিনি তার সহজাত বোধ ও ধর্মজ্ঞানের ছটায় চারপাশে জড়ো করে এনেছেন শ্রেষ্ঠ মনীষীদের। তার যত মত তত পথ শুধু ধর্ম নয়, শহর কলকাতার জীবনযাপনেরও দর্শন। আরে রবীন্দ্রনাথ ঠাকুরকেও কম সইতে হয়নি, তার লেখা সব নাকি আবছা, আর তিনি শান্তিনিকেতন স্থাপন করেছেন হাবিজাবি উদ্দেশ্য নিয়ে। কিন্তু তার নোবেল প্রাইজ এখনো আমার অহংকারের প্রথম পংক্তি। আমি রাজধানীর পর থেকে 1911 খসে পড়লাম, কিন্তু 2 বছর পরেই আমার মাথায় এমন মুকুট উঠল যার ঝলমলানি তামার নয়। নোবেল কমিটি বলল রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রাইজ দেওয়া হচ্ছে বিকজ অফ হিজ প্রফাউন্ডলি সেন্সিটিভ, ফ্রেশ অ্যান্ড বিউটিফুল ভার্স। প্রথম ভারতীয় নোবেল পেলেন। সত্যি ভাবা যায় না বলো, একটা শহর থেকে 6 জন নোবেল লরিয়েট, এবং 5টা আলাদা ক্ষেত্রে কাজের জন্য। 1902-এ পেয়েছেন রোনাল্ড রস চিকিৎসাবিদ্যার জন্য। 1930-এ ফিজিক্সে নোবেল পেলেন সিভি রমন। 1979-তে মাদার টেরেসা পেলেন নোবেল শান্তি পুরস্কার। 1998-তে পেলেন অমর্ত্য সেন ইকোনমিক্সে। আবারও 2019-এ পেলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এবারও ইকোনমিক্সে। আরে বাবা, নোবেল পাওয়াই তো আর শেষ কথা নয়। নোবেল পাননি তো কি হয়েছে? আমার আকাশে জ্বলজ্বল করছেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, যিনি উদ্ভিদ বিদ্যা থেকে রেডিও আবিষ্কার অব্দি ছড়িয়ে দিয়েছেন নিজের প্রতিভা। আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, যিনি প্রথম ইউরোপীয় মানুষ যার সম্মানে ইংল্যান্ডের রয়্যাল কেমিক্যাল সোসাইটি তৈরি করেছে কেমিক্যাল ল্যান্ডমার্ক ফলক। তারপর বলি প্রফেসর সত্যেন্দ্রনাথ বসু, যিনি বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্সের পুরোধা, যার নামে বোসন কণা। এখানেই শেষ নয়, আরো আছে শ্রী প্রশান্ত চন্দ্র মহলানবিশ, যিনি ভারতীয় স্ট্যাটিস্টিক্স চর্চার জনক, প্ল্যানিং কমিশনের অসামান্য কারিগর, যার জন্মদিন এখন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে। তাই তুমি থামো তো, এত বিজ্ঞানীদের মেলা বসে গেছে যেখানে, সেটা কিন্তু অবৈজ্ঞানিক হুজুগেরও আঁকড়া। 1857 সালে কলকাতা এলো মরা ফেরার হুজুগ। কেউ বলল এবছর যত লোক মারা গেছে তারা সবাই কালী পুজোর রাতে ফিরে আসবে। কেউ বলল না 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 না, গত 10 বছরে যত লোক মারা গেছে তারা সবাই 15ই কার্তিক ফিরে আসবে। সারা শহরে হইচই পড়ে গেল। প্রচুর লোক অপেক্ষা করতে লাগলো তাদের মৃত আত্মীয়দের জন্য। গানও বাঁধা হলো, মরা মানুষ ফিরে এসেছে, দেখে এলাম রানাঘাটে ভাসতে ভাসতে আসতেছে, গলা সরু পেট মোটা, জল খেয়ে হয়েছে সোঁটা, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কিন্তু 1979-র হুজুগটাও খারাপ নয়। আমেরিকার পাঠানো স্যাটেলাইট স্কাইল্যাব নাকি ভেঙে পড়বে,
সবাই পারলে আকাশের দিকে তাকিয়ে হাঁটে, কেউ কেউ হেলমেট পরে সারাদিন ঘুরত। স্কাইল্যাবের টুকরো অবশ্য কয়েকটা পড়েছিল, কিন্তু কলকাতার ধারে কাছে নয়, অস্ট্রেলিয়ার পার্থ আর অন্য কয়েকটা জায়গায়। আমি বলি কি, সব সেরা হুজুক হলো গণেশের দুধ খাওয়া। 1995 সালে এক দুপুরে হঠাৎ নাকি গণেশ দুধ খেতে লাগলো। মন্দিরের গণেশ, ক্যালেন্ডারের গণেশ, ঘুলঘুলির গণেশ, কেউ বাদ নেই। পড়ি মরি করে সবাই দুধ নিয়ে ছুটতে লাগে। এমন মিরাকেল থেকে বাদ পড়ে গেলে পুণ্যের কোটায় কম পড়ে যাবে যে। তাদের গায়ে নিশ্চয়ই ডিরোজিওর অদৃশ্য ঘুষি পড়েছিল। একটা 17 বছরের অ্যাংলো ইন্ডিয়ান ছেলে হিন্দু কলেজে ইংরেজি পড়াতে এসে তার ছাত্রদের শেখাচ্ছে, তর্ক করো, যাচাই করো, যুক্তিবাদী হও, প্রথাকে চ্যালেঞ্জ করো। আর সেই ছাত্ররা, বলা ভালো শিষ্যরা, ইয়াং বেঙ্গল হয়ে তখন দিকে দিকে ছড়িয়ে পড়ছে, সমাজ বদলানোর চেষ্টা করছে। এও তো এখানেই হয়েছিল। তারা যেরকম গোড়া ব্রাহ্মণদের ঝাঁকুনি দিয়ে সমাজটাকে শোধরানোর চেষ্টা করত, 70-এর দশকেও একদল ছেলেপুলে নকশাল আন্দোলনের মাধ্যমে সেরকমই একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করল। কিন্তু বুলেট আর বোমার প্রতিক্রিয়াও ভীষণ মারাত্মক। আর তখনকার রাজনীতিও ছিল অনেক ঘোর প্যাঁচওয়ালা। রাত্রি জুড়ে বোমা আর পুলিশের জিপের শব্দ, আর দিনের বেলা গঙ্গা জুড়ে উজ্জ্বল যুবকদের লাশ ভেসে যাওয়া দৃশ্য। তোমার গায়ে অনেক গরম রক্ত ছিটকে পড়েছিল। আদর্শ, প্রথা সব হারিয়ে গেছিল নতুন নতুন মুখোশের আড়ালে। হ্যাঁ, নকশাল আন্দোলন নিয়ে কারো আছে আতঙ্ক, কারো আছে রোমান্টিক নস্টালজিয়া। চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, এই স্লোগান নিয়ে একটু মুখ টিপে হাসিও আছে। কিন্তু কেনই বা এখান থেকে কেউ চীনের নেতাকে ঘিরে সংগ্রাম গড়ে তুলবে না? কেন ওই কথা বলবে না? কলকাতাকে বিশ্ব নাগরিকতার কেন্দ্র নয়? দেখো, সেটা হিন্দু কলেজটাই একটা বিরাট স্টেটমেন্ট। ইংরেজি ভাষা শিখতে হবে, পাশ্চাত্য সংস্কৃতি বুঝতে হবে, তাকে নিজেদের সংস্কৃতির সঙ্গে মেলাতে হবে, এরকম একটা ভাবনা নিয়ে যে স্কুল করা দরকার, তা ভারতে অন্য প্রান্তে কেউ তো ভেবে বের করতে পারেনি। সাহেব আর বাঙালি মিলেমিশে 1817 সালে এমন একটা কাজ করলো, যা না থাকলে বেঙ্গল রেনেসাই হতো না। রেনেসাঁর কথা ভাবলে সত্যিই তাক লেগে যায়। শুধু ঠাকুর পরিবারের কথা বলতে গেলেই তো হাঁপিয়ে পড়বো। এরা বোধহয় এক একটা লোকের মধ্যে 10টা করে জিনিয়াস ভরে দিত। যেমন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, তিনি সংস্কৃত থেকে বাংলায় মেঘদূত অনুবাদ করছেন, বাংলায় দর্শন তত্ত্বের বই লিখছেন, আবার বাংলা শর্ট হ্যান্ড উদ্ভাবন করছেন, এমনকি বাক্স বানানো নিয়েও বই লিখছেন। সত্যেন্দ্রনাথ ঠাকুর, তিনি শুধু প্রথম ভারতীয় আইসিএসই নন, ওই যুগে তার বউকে বিলেত নিয়ে গেলেন। এবার বলি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কথা। তিনি একাধারে সুরকার, চিত্রকর, নাট্যকার, পরিচালক, এমনকি অভিনেতাও। দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি তো 3 ঘন্টায় গড়গড়িয়ে ডিকটেশন দিয়ে লিখে ফেললেন ব্রাহ্ম ধর্মের বই। গগনেন্দ্রনাথ অসামান্য চিত্রকর, কার্টুনও আঁকছেন, ছবিতে কিউবিস্ট ভাবও আনছেন। আর অবনীন্দ্রনাথ ঠাকুর, তার আঁকা ছবি আর লেখা গল্প, এই দুই বাংলা সংস্কৃতির বিস্ময়।
কেন? রায় পরিবার, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বেহালা বাজাচ্ছেন, আবার বাংলা শিশু সাহিত্যের কাঠামো গড়ে দিচ্ছেন, বাচ্চাদের পত্রিকা বের করছেন, আবার হাফটন প্রিন্টিং এ আশ্চর্য আবিষ্কার করে বিপ্লব এনে দিচ্ছেন। তার ছেলে সুকুমার রায় খেয়াল রসের গদ্যে পদ্যে তাক লাগিয়ে দিচ্ছেন, আবার ননসেন্স ক্লাবে প্লেটো বা তুর্গেনেভ নিয়ে কথাও বলছেন। এরা বোধ হয় প্রাচ্য পাশ্চাত্যের গুণগুলোকে একটা গেলাসে গুলে সকালে উঠেই খেয়ে নিতেন। হ্যাঁ, ঠিক বলেছ। এই মিলিজুলিটা আমাদের চিরকাল আছে। 1835-এ মেডিকেল কলেজও তো স্থাপিত হয় এখানকার লোককে পাশ্চাত্য ডাক্তারি রীতিতে শিক্ষিত করে তোলার জন্য। আবার এই শহরের নৃত্যশিল্পী উদয় শঙ্কর, তিনি তো বিদেশি নর্তকী আনা পাভলোভার সঙ্গে মিলে তাঁর বিখ্যাত রাধা কৃষ্ণ ব্যালেটা তৈরি করেন। আর সুকুমার রায়ের ছেলে সত্যজিৎ রায়, যিনি 1955-এ পথের পাঁচালী ছবি তৈরি করে একা হাতে ভারতীয় সিনেমায় নিউ ওয়েভ আনলেন। তিনি তো স্পষ্টই বলতেন, হলিউডের ছবি না দেখলে তিনি নিজের ছবির ব্যাকরণ তৈরি করতে পারতেন না। অথচ সাহেবরা তার ছবির মধ্যে খুঁজে পেত খাঁটি ভারতীয়ত্ব। এই মিশেল, এই আহরণ হজম করার ক্ষমতা, এ জিনিস আমার মজ্জায়। ঠিক বলেছ, সত্যজিৎ রায় প্রাচ্য ও পাশ্চাত্যকে সমান মুগ্ধ করেছেন। আর এই জন্যই 1992 সালে তিনি পেলেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অস্কার পুরস্কার। হ্যাঁ, কিন্তু এটা ভুলো না, ওই বছরেই সত্যজিতেরই গোড়ার দিকে ছবির ক্যামেরাম্যান সুব্রত মিত্র, তিনি পেলেন ইস্টম্যান কোডাক লাইফ টাইম অ্যাচিভমেন্ট ফর এক্সেলেন্স ইন সিনেমাটোগ্রাফি। অদ্ভুত, সুব্রত মিত্র পৃথিবীর এক সেরা ক্যামেরাম্যান, কিন্তু তার নামটা সেভাবে প্রচারই পেল না। এই আনসান হিরোদের নিয়ে তোমার এই হইচইটা একটু বোঝাও তো, এটা আদিক্ষেতা না উদারতা? আমি না ঠিক আন্দাজ করতে পারি না। কারণ নামে প্রশংসা করলে কলকাতায় এরা তক্ষুনি আরেকটা নাম পকেট থেকে ফস করে বের করে বলে, উনি তো দর পেলেন না কিন্তু মহান ছিলেন। হ্যাঁ, বলবো নয় বা কেন। কলকাতার মানুষ যেমন জয়ীকে নিয়ে নাচানাচি করে, তেমনি তথাকথিত পরাজিতকেও তার মূল্য দিতে জানে। যিনি প্রাইজ পাননি, অখ্যাতি নিয়ে মারা গেছেন, তাকেও পুজো করতে জানে। কারণ সে বোঝে একজন স্রষ্টার মূল্য তিনি কতটা সোনা কুড়োলেন তা দিয়ে বিচার হয় না, কতটা সোনা বিলোলেন তা দিয়ে মাপতে হয়। তাই রবীন্দ্রনাথ যতদিন, জীবনানন্দ দাশ ততদিন, সত্যজিৎ রায় যতদিন, ঋত্বিক ঘটক ততদিন, সৌম্যমিত্র যতদিন, বাদল সরকার ততদিন, সুনীল গঙ্গোপাধ্যায় যতদিন, কমল কুমার মজুমদার ততদিন। পঙ্কজ রায়কে আমরা মাথায় তুলে রাখব, সুধে ব্যানার্জিকেও, হেমন্ত মান্না সন্ধ্যাকেও সিংহাসন দেব, সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়কেও কুর্নিশ জানাব, সঙ্গে নির্মলা মিশ্র, প্রতিমা বন্দ্যোপাধ্যায়কেও। নিখিল ব্যানার্জির সেতারে বুঁদ থাকব। এগুলো হুজুগ নয়, এক্সট্রা সচেতনতা। আচ্ছা, এটা শুধু শিল্পের বেলায় জেগে ওঠে কেন বলতো? যখন 1947-এ দেশভাগের পর উদ্বাস্তুরা দলে দলে এসে পৌঁছলো এই শহরে, তখন সেই মানুষগুলোকে, সেই মুহূর্তের পরাজিতদের মুখে টেনে নিতে এত অনীহা কেন? তখন তাদের বিদ্রোহ কেন, অবহেলা কেন, বলতে পারো? সে হয়তো গোড়ার দিকে ছিল। তারপর যতই ঘটি বাঙাল লড়াই ফুটবলের মাঠে থাকুক আর রান্নার পাতে থাকুক, সবাই মিলেমিশে এক হয়ে গেছে, এতে তো সন্দেহ নেই। এতেও সন্দেহ নেই যে এই উদ্বাস্তুদের যথোচিত সম্মান দিয়ে তাদের থাকা খাওয়ার সংগ্রামে পাশে দাঁড়ানোর কাজ করেছিল বলে বাম রাজনীতি একসময় অনেকখানি মিশে গিয়েছিল আমার ডিএনএতে। উদ্বাস্তুরা তো আবারও এসেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 1971-এ, এখনো অনেকে আসছেন। কলকাতা তো কাউকে ফেরায় না। তা ঠিক, শেষমেশ সবাইকে নিয়ে কাবাব খায় বা বিরিয়ানি।
এই যে দুটো নাম বললে, এই খাবারগুলোই কলকাতায় আসতো না যদি না আরেক পরাজিতকে কলকাতা সসম্মানে ঠাঁই দিত। সেটা আবার কিরকম? ওয়াজিদ আলী শাহ, আউধের নবাব। আঠেরোশো 56 তাকে ইংরেজরা বিনা যুদ্ধে সিংহাসনচ্যুত করে নির্বাসনে পাঠালো কলকাতায়। তিনি ঘাঁটি গাড়লেন মেটিয়া বুরুজে। চালে চলনে, পোশাকে আশাকে আর অবশ্যই খাবারে মেটিয়া বুরুজ হয়ে উঠল ছোটা লখনৌ। এখানকার গান বাজনা নাচ তো প্রভাবিত হলোই, জিভের কোষ আর রান্নার হাঁড়ি প্রভাবিত হলো তার চেয়েও বেশি। এখন যে কলকাতার রাস্তার ধারে ধারে কাবাব আর বিরিয়ানির দোকান, তার মূলে ওই অগৌরবের নির্বাসন। জীবনের ধন কিছুই যাবে না ফেলা, কলকাতা এটা জানে, এই তার বেলা। এই রেলা টেলা কোথায় চলে যায় যখন 1946-এর দাঙ্গার কথা মনে পড়ে যায়। সেই হিন্দু মুসলিম দাঙ্গা প্রায় 1 সপ্তাহ ধরে চলেছিল। হ্যাঁ, নিশ্চয়ই লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। তবে সঙ্গে সঙ্গে মনে পড়ে বহু হিন্দু পরিবার মুসলিমদের আশ্রয় দিয়েছিলেন, বহু মুসলিম পরিবার হিন্দুদের বাঁচিয়েছিলেন। কলকাতা সেই স্পিরিটটা নিয়ে এগিয়ে চলেছে। ওসব দাঙ্গার কথা ছাড়ো, বিদেশে যখন রবিশঙ্কর আর আল্লাহ রাখা মিলে অবিশ্বাস্য সুরের চালচিত্র তৈরি করেন, বা মহিষাসুর মর্দিনীতে যখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডী পাঠের সঙ্গে বেজে ওঠে মুসলিম শিল্পীদের অলৌকিক বাজনা, তখন কি সেই ম্যাজিকটা জানান দেয় না? মাতলো রে কুমো, বাজলো তোমার আলোর রেণু। জানো, আমার না মনে পড়ে গেল ম্যাজিশিয়ান পিসি সরকারের কথা। একবার নাকি তার ম্যাজিক দেখতে সবাই এসেছে, কিন্তু 10 মিনিট হয়ে গেছে ম্যাজিশিয়ানের আসার নামই নেই। সবাই অস্থির, অধৈর্য। হঠাৎ সবাই শুনতে পেল হিয়ার আই অ্যাম। চমকে তাকিয়ে দেখলো মঞ্চে তিনি বললেন, ঠিক সময় তো এসেছি, ঘড়িটা দেখুন তো। চমকে তাকিয়ে সবাই দেখলো ঘড়ির কাঁটা পিছিয়ে গিয়েছে 10 মিনিট। সব ঠিক আছে।
আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে এখানে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হয় আপনার কাছে সঙ্গে সঙ্গে চলে আসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।